সো ওয়েলকাম ক্লাস। রেশিও অ্যানালাইসিস যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে রেশিওগুলোকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রেশিওর মোটামুটি যেগুলো টাইপিক্যাল কোয়েশ্চেন আছে, একটু টাইপিক্যাল কোয়েশ্চেন, এবং বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আমি এখানে নিয়েছি, যেগুলোতে নর্মালি স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হয় বা স্টুডেন্টরা কোথা থেকে করব, কোন ভেরিয়েবলটা দেওয়া রয়েছে, অ্যাবসোলিউট ফিগার দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা রেশিওগুলোকে কানেক্ট করবো কী করে, কোন রেশিওটা কীভাবে কানেক্ট করা হয়, এবং একটা রেশিওর একটা অ্যাবসোলিউট ফিগার থেকে সবকটা অ্যাবসোলিউট ফিগার কী করে বেরিয়ে আসবে, এবং সেখান থেকে টোটাল একটা ইনকাম স্টেটমেন্ট লাইক ট্রেডিং অ্যান্ড পিএল আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ফিনান্সিয়াল পজিশন জানার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিটটা আমরা কীভাবে বের করব সেটা আমরা এই প্রবলেমের মধ্যে থেকে একটু দেখব। ঠিক আছে, প্রবলেমটা তোমরা দেখো, প্রবলেমটা কী বলে দিই, প্রবলেমটা নিয়ে একটু ফার্স্টে আমি ডিসকাস করি। সেটা হচ্ছে প্রবলেমটাই কী বলেছে এবং কোথা থেকে আমরা এই প্রবলেমটা শুরু করতে পারবো এবং কোথায় গিয়ে কোথা থেকে টোটাল ফিগার্সগুলো যেগুলো আমার দরকার। অ্যাকচুয়ালি দেখো, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এই তিনটেই মোটামুটি রেশিও থেকে আমাদের বের করতে দেয়। তো এর যে ফিগারগুলো লাগে মোটামুটি সেই ফিগারগুলো আমরা সর্ট আউট করে নেবো, সেই ফিগারগুলো সর্ট আউট করে তারপরে সেই ফিগারগুলোকে এক জায়গায় রাখলে, এক জায়গায় যখন আমরা পেয়ে যাব তখন নর্মালি আমাদের স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করতে পারবো। তো ব্যালেন্স শিটে নর্মালি আমরা জানি না ব্যালেন্স শিটে আমাদের কী কী মানে আইটেমস বা কী কী যে ব্যালেন্স শিটে যে আইটেমগুলো আমাদের থাকে নর্মালি, সেই আইটেমগুলো কী এবং সেই আইটেমগুলো কোথা থেকে বেরোবে। আর ট্রেডিং পিএলেও সেম জিনিস, ট্রেডিং পিএলে আমাদের কোন কোন আইটেমগুলো থাকে এবং সেগুলো আমরা কোথা থেকে পাবো। হ্যাঁ, সব এরকম কোনো সময় হবে না যে একটা রেশিওতে তোমাদের ট্রেডিং পিএল আমরা যেভাবে করেছি তার সবকটা আইটেমই আমাদের থাকবে এবং সবকটা আইটেমই বের করতে হবে, এরকম কোনো সময় হবে না। কিছু কিছু আইটেম দিয়ে দেবে, মেন আইটেমগুলো যেগুলো থেকে আমরা নর্মালি একটা ট্রেডিং পিএল দাঁড় করাতে পারবো ঠিকঠাক করে, এবং ব্যালেন্স শিটটাও ট্যালি করে যাবে। ঠিক সেইটুকু ইনফরমেশান আমাদের লাগে এবং সেই ইনফরমেশানসগুলো দিয়েই আমরা একটা সাজিয়ে করি। এই হচ্ছে নর্মালি প্রবলেমে যেটা তোমাদের দেওয়া থাকে, সেটা হচ্ছে এইভাবে সাজানো থাকে। তাহলে এই প্রবলেমটায় দেখো, এই প্রবলেমটা ফার্স্টেই বলেছে জিপি রেশিও, মানে আমরা জানি গ্রস প্রফিট রেশিও। ফার্স্টেই গ্রস প্রফিট রেশিও বললে আমাদের মাথায় কী আসবে না, যে গ্রস প্রফিটের সঙ্গে সেলসের যে রেশিওটা সেটাকে আমরা বলি গ্রস প্রফিট রেশিও। তাহলে গ্রস প্রফিটের সঙ্গে সেলস থাকবেই, ঠিক আছে। তারপর হচ্ছে নেট প্রফিট রেশিও, ঠিক নেট প্রফিটেও সেম জিনিস। তাহলে গ্রস প্রফিট রেশিও আমাদের কোথাকার আইটেম না ট্রেডিংয়ের আইটেম। এটাও বোঝা গেল যে গ্রস প্রফিট ট্রেডিংয়ের আইটেম, গ্রস প্রফিটের সঙ্গে সেলস আছে সেটাও ট্রেডিংয়ের আইটেম। তাহলে ট্রেডিংয়ের দুটো আইটেম তো আমাদের পাওয়া গেল, একটা হচ্ছে গ্রস প্রফিট, একটা হচ্ছে সেলস। এই দুটো আমাদের থাকবেই, এই প্রবলেম থেকে আমাদের বেরোবেই। নেক্সট হচ্ছে নেট প্রফিট রেশিও সেম জিনিস। নেট প্রফিট হচ্ছে আমাদের পিএল এর আইটেম, মানে পিএল থেকে আমাদের নেট প্রফিট বেরোয়। তাহলে নেট প্রফিট রেশিওতে কী বলছে, নেট প্রফিট রেশিওতে বলছে নেট প্রফিট আপন সেলস। তাহলে সেখানেও আমাদের সেলসের দরকার আছে, দুটো গেল। নেক্সট স্টক টার্নওভার রেশিও, অ্যাক্টিভিটি, উপরে দুটো গেল আমাদের প্রফিটেবিলিটি রেশিও, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের স্টক টার্নওভার রেশিও, এটা আমাদের কি অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে আমাদের কি আছে, স্টক টার্নওভার রেশিও। তাহলে সেলস এখানে কাজে লাগছে। আমাদের মেন প্রথমে দেখতে হবে রেশিও করার আগে যে আমাদের কি কি আইটেম কাজে লাগছে, কি কোনটা কি কোথায় কি নেই এবং কি আমাদের বের করতে হবে। এখানে তো জিপি রেশিওতে বলে দিয়েছে, আমি এখানে কোথাও জিপি দেখতে পাচ্ছি না, গ্রস প্রফিটের অ্যাকচুয়াল ফিগার দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের এখানে জিপিও নেই, সেলসও নেই, এটুকু ক্লিয়ার। সেলসেরও আমি অ্যাবসোলিউট ফিগার কোথাও দেখতে পাচ্ছি না। নেট প্রফিট রেশিওতে সেম, নেট প্রফিট আমাদের নেই, সেলসও নেই। স্টক টার্নওভার রেশিওতে টার্নওভার নেই, ঠিক আছে। তো টার্নওভারও আমাদের কাছে নেই। স্টক আমাদেরকে একটা স্টকের ইকুয়েশন বলে দিয়েছে, ক্লোজিং স্টক ইকুয়ালস টু 44,000 হুইচ ইজ, এখানে আবার একটু আরেকটা লাইন যোগ করেছে, কারণ স্টক টার্নওভার রেশিও বের করতে গেলে আমাদের কী করতে হবে যে না, অ্যাভারেজ স্টক বলেছিলাম আমি, প্রবলেমে আছে যেটা হচ্ছে অ্যাভারেজ স্টক। তাহলে এই অ্যাভারেজ স্টক বের করার জন্য আমাদের এখানে ক্লোজিং স্টক বলে দিয়েছে 44,000 হুইচ ইজ 10% মোর দ্যান ওপেনিং স্টক। তাহলে আমরা এইখান থেকে একটা ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক আমরা বের করতে পারবো, এবং ক্লোজিং স্টক ওপেনিং স্টক বেরিয়ে যাওয়ার পরে আমরা অ্যাভারেজ স্টকও বের করতে পারবো। তাহলে এখানে একটা জিনিস আমাদের পাওয়া গেল, সেটা হচ্ছে স্টক পাওয়া গেছে। তাহলে আমি এখান থেকে স্টকটা বসিয়ে দেওয়ার পরে টার্নওভারটা ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এই একটা জায়গায় আমরা বুঝতে পারলাম যে না, তোমরা প্রবলেম দেখার পরেই তোমাদেরকে এইটা
ফাইন্ড আউট করতে হবে যে কোন আইটেম থেকে কোনটা বেরিয়ে আসবে, কী কী দেওয়া আছে আমাদেরকে এবং কী কী সেখান থেকে বেরোবে। তাহলে স্টক আমাদেরকে পেয়ে যাব, স্টক যা এখানে ইকুয়েশন বলে দিয়েছে সেখান থেকে আমরা স্টক পেয়ে যাবো, টার্নওভারটা আমরা সেখান থেকে বের করে নেবো। নেক্সট বলেছে কারেন্ট লায়াবিলিটি এক্সটার্নাল লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি এক্সটার্নাল লায়াবিলিটি আমরা এখনও কোথাও দেখিনি বা কোথাও পাইনি, দেখা যাক কী আর কী রেশিও আর কোথা থেকে আমরা এটাকে পাবো। নেক্সট বলছে ফিক্সড অ্যাসেট টু ক্যাপিটাল। হ্যাঁ, এইবার বলেছে ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল বা 5/4। এখানে আমাদের ফিক্সড অ্যাসেট বলা আছে, ফিক্সড অ্যাসেট বলা আছে একটা অ্যাবসোলিউট ফিগার। তাহলে আমরা ফিক্সড অ্যাসেটের যখন অ্যাবসোলিউট ফিগার বলা আছে, ফিক্সড অ্যাসেট যে কোনো ভেরিয়েবল, যে কোনো রেশিওতে একটা ভেরিয়েবল যদি আমরা পাই, রেশিওর এই ধরনের যখন কোনো জায়গায় রেশিও বলে দেবে, একটা হচ্ছে তোমাদের রেশিও ফাইন্ড আউট করতে হবে, অ্যাবসোলিউট ফিগার দুটো বলে দেবে, সেটাকে ডিভাইড করে রেশিও বার করতে হয়। আরেকটা এই ধরনের প্রবলেমগুলোতে কি, এই ধরনের প্রবলেমগুলোতে ভেরিয়েবলসগুলো মানে আইটেমগুলোর অ্যাবসোলিউট ফিগার বলা থাকে না, রেশিওটা বলা থাকে। আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে, এই একটা ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা ফিগার দেওয়া থাকলে আরেকটা ফিগারকে বার করে নিতে পারি। এটা হচ্ছে এই ধরনের প্রবলেম, ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট রেশিও বার করতে দেবে, যে তোমরা কারেন্ট রেশিও বার করো বা ফিক্সড অ্যাসেট রেশিও বার করো বা স্টক টার্নওভার রেশিও বার করো, এরকম ধরনের রেশিও বার করতে দেবে, সেখানে অ্যাবসোলিউট ফিগার বলা থাকবে প্রত্যেকটার। আর এইখানে বলা থাকবে রেশিও দেওয়া থাকবে, তোমাদের সেখান থেকে অ্যাবসোলিউট ফিগার বার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড অ্যাসেট বলা আছে ক্যাপিটাল, আমরা এখান থেকে ফিক্সড অ্যাসেট পুট করে এই ইকুয়েশন থেকে ক্যাপিটাল বের করে নিতে পারবো, এটা গেল। তারপর হচ্ছে ক্যাপিটাল টু এক্সটার্নাল লায়াবিলিটিস। তাহলে ঠিক যখনই ক্যাপিটাল বেরিয়ে যাবে তখন এই পরের রেশিওটাতেই ক্যাপিটালটাকে পুট করে এক্সটার্নাল লায়াবিলিটিও পেয়ে যাব, ঠিক এরকমভাবে আসতে হবে। তারপর বলছে ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট। তাহলে যেহেতু ফিক্সড অ্যাসেট আমাদের কাছে অ্যাবসোলিউট ফিগার রয়েছে, ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 5/7, যখন এই ইকুয়েশনটাতে ফিক্সড অ্যাসেটের মান বসাবো তখন আমরা কারেন্ট অ্যাসেটটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসই আমাদের এই প্রবলেম থেকে আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? এবার আমি এটাকে মুছে দিচ্ছি, আমি আমাদের প্রবলেমের সলিউশন স্টার্ট করব। আর যখনই এই ধরনের প্রবলেম সলিউশন স্টার্ট করবে তখন তোমাদের মেন জিনিস হচ্ছে ওয়ার্কিংস, ঠিক আছে? তো আমাদেরকে বের করতে বলেছে কি, আমাদেরকে তো বার করতে বলেছে ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট। আমরা তো ফার্স্টে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কেটে বসে থাকবো, কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ ওয়ার্কিংস, যেখানে আমরা ওয়ার্কিংস থেকে দেখে যে ফিগারগুলো বেরোবে সেগুলো জাস্ট ট্রেডিং পিএল ব্যালেন্স শিটে বসাবো, ঠিক আছে? তো তাহলে ওয়ার্কিংস নোট 1, আমরা ওয়ার্কিংস নোট 1-এ কী করবো না, ওয়ার্কিংস নোট 1-এ সেটাই করব। আমার প্রবলেমটা কী আছে, ওয়ার্কিংস নোট 1-এ আমরা কী করব, যে ফার্স্টে যে আইটেমটার অ্যাবসোলিউট ফিগার বলে দিয়েছে, আমাদের এখানে দেখো ফিক্সড অ্যাসেটের অ্যাবসোলিউট ফিগার বলে দিয়েছে। তাহলে ফিক্সড অ্যাসেট রিলেটেড যে জিনিসগুলো আমাদের বলেছে সেই রেশিওগুলো আমরা ফার্স্টে বার করে নিই। ফিক্সড অ্যাসেট এখানে কত বলেছে, ফিক্সড অ্যাসেট বলেছে 4 লাখ। তাহলে ফিক্সড অ্যাসেট যদি 4 লাখ বলে, ফিক্সড অ্যাসেটের সঙ্গে কোন রেশিওগুলো আমরা পাবো না, ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল। ফার্স্টে আমাদের একটা বলেছিল ফিক্সড অ্যাসেট বাই ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল, আমাদের প্রবলেমে দেওয়া ছিল ইকুয়ালস টু ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল ইকুয়ালস টু 5/4। তাহলে এইটার থেকে আমাদের কী বের করবো, আমরা ফাইন্ড আউট করব ক্যাপিটাল। তাহলে এখানে আমাদের রেশিওটা আমাদের ঠিক এরকম দাঁড়াবে, ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল ইকুয়ালস টু 5/4। দেখো আমি আমার লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম যে অনেক সময় যে চেনা আমাদের রেশিওগুলো আছে সেই চেনা রেশিওগুলোর বাইরেও কিছু দিয়ে দিতে পারে। দেখো এখানেই ঠিক সেরকম দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এই রেশিও কোথাও পড়িনি বা করিও নি, ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল। কিন্তু এই প্রবলেমে তোমাকে যখন বলে দিয়েছে ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল, তাহলে আমাদের করতে খুব একটা অসুবিধা হয়েছে। এখানে তো বলেই দিচ্ছে ফিক্সড অ্যাসেটকে ডিভাইড করো ক্যাপিটাল দিয়ে ইকুয়ালস টু 5/4। যখন কোনো অ্যাবসোলিউট আমাদের জানা রেশিওর বাইরে যখন কিছু দিয়ে দেবে তখন ওরা বলেই দেবে যে কোনটা ডিভাইড করতে হবে বা কীভাবে রেশিওটা তৈরি হবে, ঠিক আছে? তো প্রবলেম এটা বলাই থাকবে ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল, আমার কোনো অসুবিধা নেই, আমি ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটালই করবো, বাই ইকুয়ালস টু 5/4। তাহলে আমার এখানে বলা রয়েছে ফিক্সড অ্যাসেট কত, ফিক্সড অ্যাসেট বলা রয়েছে 4 লাখ ডিভাইডেড বাই ক্যাপিটাল
এরকম এখানে একদম ভাবার বিষয় নেই যে স্যার এই রেশিওটা তো আমরা কোনো জায়গায় করিনি, তাহলে এই রেশিওটা কী হবে, এটাই তো ইটসেলফ রেশিও, বলেই তো দিয়েছে প্রবলেমে, ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল। রেশিও মানে কি, একটা জিনিস ডিভাইড বাই আরেকটা জিনিস, তাই তো? তাহলে এখানে যখন বলেই দিয়েছে ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল ইকুয়ালস টু 5/4, আমরা এটাই লিখবো, এর আবার রেশিও খোঁজার দরকার কি আছে, ঠিক আছে না? তো ফিক্সড অ্যাসেট বাই ক্যাপিটাল ইকুয়ালস টু 5/4, 4 লাখ বাই ক্যাপিটাল ইকুয়ালস টু 5/4, আমরা এটা লিখতেই পারি। তো সেখান থেকে আমাদের কি বেরোবে, সেখান থেকে আমাদের বেরোবে যে ক্যালকুলেশন করে ক্যাপিটাল আমাদের বেরোবে, ক্যাপিটাল ইকুয়ালস টু, এটা সলভ করলে ক্যাপিটাল ইকুয়ালস টু বেরোয় 4 × 4 লাখ, এদিক ওদিক করলে বেরোয় 4 × 4 লাখ ডিভাইড বাই 5। তাহলে এটাকে করলে আমাদের চলে আসবে এখানে ক্যাপিটাল ইকুয়ালস টু 3,20,000। একটা জিনিস, অ্যাকাউন্টিংয়ে কিন্তু ক্যালকুলেশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো তাহলে তো ভেরি গুড, আর যদি না পারো তাহলে সবসময় ক্যালকুলেটর ইউজ করবে, একবার দেখেও নেবে যে ক্যালকুলেশন ঠিক হচ্ছে কিনা। যদি একটা ফিগার এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ব্যালেন্স শিট বা পিএল মিলবে না, কিছুই মিলবে না। তাহলে আমাদের ওয়ার্কিং নোটস 1-এ আমরা কি করলাম, আমরা ওয়ার্কিং নোটস 1-এ পেলাম ক্যাপিটাল পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কাছে দুটো আইটেম আছে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, একটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে না? তারপর আমরা কি বের করব, তারপর আমরা করব হচ্ছে নেক্সট আমরা করব ফিক্সড অ্যাসেট বাই সিএ। ওয়ার্কিং নোট 2, ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট। আমরা না এখানে লিখতে থাকি যে কি আমরা বের করছি, তাই না? নাহলে পরে ভুলে যাব। ক্যাপিটাল আমাদের বেরোলো কত, 3,20,000। আমাদের কাছে ফিক্সড অ্যাসেট তো অলরেডি বলাই আছে 4 লাখ, 4 লাখ, তাই না? ঠিক আছে, তো ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট আমাদের রেশিও কি বলা আছে, ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেটের রেশিও বলা আছে 5/7। এখান থেকে ইজিলি আমরা ফিক্সড অ্যাসেটের ভ্যালু পুট করব। ফিক্সড অ্যাসেটের ভ্যালু পুট করার পরে সিএ ঠিক থাকবে নিচে, ফিক্সড অ্যাসেট বাই সিএ বলেই দিয়েছে প্রবলেমটা খুব ইজি করে দিয়েছে। ফিক্সড অ্যাসেট বাই সিএ, কারেন্ট অ্যাসেট বলে দিয়েছে ফিক্সড অ্যাসেট বাই কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 5/7। যা বলেছে প্রবলেমে আমি জাস্ট সেই রকমভাবেই করতে থাকছি। তো এখানে আমাদের সিএ বেরিয়ে যাবে, সিএ ইকুয়ালস টু 7 × 4 লাখ ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল কত, সিএ কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল 5,60,000। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম, সিএ পেয়ে গেলাম, সিএ ইকুয়ালস টু 5,60,000। দেখো এক একটা করে আইটেম, আমাদের যে আইটেমগুলো লাগবে সেই এক একটা করে আইটেম আমরা জাস্ট পুট করছি আর বেরিয়ে যাচ্ছে, ওকে না? এবার আমরা একটু স্টকটা বের করে নিই। ওয়ার্কিং নোটস 3 আমরা স্টকটা বের করে নিই। স্টকটাতে একটুখানি টুইস্ট করে দিয়েছে জিনিসটা, কিছুই টুইস্ট না, জাস্ট মানে ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট করে দিয়েছে। স্টকে বলছে ক্লোজিং স্টক ইকুয়ালস টু 44,000, এটা তো বলেছে, হুইচ ইজ 10% মোর দ্যান ওপেনিং স্টক। তাহলে আমরা এখানে একটু ম্যাথের ক্যালকুলেশন করে নিই। আমরা ধরে নিতেই পারি ওপেনিং স্টক 100 ধরতেই পারি। তাহলে ওপেনিং স্টক যদি আমরা 100 ধরি তাহলে তার 10% বেশি হচ্ছে ক্লোজিং স্টক। 10% বেশি, তো তাহলে আমরা ক্লোজিং স্টককে কি ধরতে পারি, ক্লোজিং স্টক 10% বেশি। তাহলে 100-এর 10% কত, 100-এর 10% হচ্ছে 10, 100-এর 10% 10, তাহলে 100-এর 10% 10, তার থেকে ওপেনিং স্টকের থেকে 10 বেশি। তার মানে আমরা ক্লিয়ার লিখতে পারি 100 প্লাস 10। 10 কোথা থেকে আসলো, 10 হচ্ছে 100-এর 10%। তাহলে এটা হচ্ছে আমার ক্লোজিং স্টক ইকুয়ালস টু 110। আমরা বলতেই পারি এটা যে ক্লোজিং স্টক ইকুয়ালস টু 110, আর ক্লোজিং স্টকের অ্যাবসোলিউট ফিগার দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি 110 ইকুয়ালস টু 44,000। ইউনিটারি মেথডে চলে যাও, 110 ইকুয়ালস টু 44,000, 1 ইকুয়ালস টু 44,000 বাই 110, অ্যান্ড 100টা কী ধরেছিলাম আমরা, 100টা ধরেছিলাম ওপেনিং স্টক, তাই না? 100টা ধরে দিয়েছিলাম ওপেনিং স্টক, কি আমাদের বের করতে হবে, ওপেনিং স্টক বের করতে হবে। তাহলে 100 ইকুয়ালস টু 44,000 বাই 110 ইন্টু 100। তাহলে এটা আমরা করছি, তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে
40,000। এবার হিসেব করে দেখো, হুইচ ইজ মোর দ্যান, কী বলেছিল, হুইচ ইজ মোর দ্যান ক্লোজিং স্টক, হুইচ ইজ মোর দ্যান 10% অফ ক্লোজিং স্টক। দেখো 40,000-এ 10% কত হয়, 4,000। 40,000-এ 10% 4,000 হয়, 40,000 প্লাস 4,000 করলে কি হয়, 44,000 আসলো। ঠিক এরকমভাবেই যখন এরকম ধরনের ইকুয়েশন বার করতে বলবে, এই জায়গাটা একটু টাফ করে দেয়, এই ধরনের যখন ইকুয়েশন বার করতে হবে তোমরা ঠিক এরকমভাবে করবে, জিনিসটা সহজ হবে। সবসময় যেটাকে বার করতে হবে সেটাকে 100 ধরে নেবে, 100 ধরে নেওয়ার পরে তার কম কি বেশি সেটা সেখান থেকে মাইনাস করবে অথবা প্লাস করবে। আমাকে এখানে বলে দিয়েছে বেশি, তাই আমি 100-এর সঙ্গে 10 প্লাস করলাম, এটা হয়ে গেল 110। তাহলে 110 যদি 44,000 হয় তাহলে 100-এর অ্যাবসোলিউট ফিগারটা কত, আমরা ওপেনিং স্টক পেয়ে গেলাম 40,000। নাও আমাদের কি দরকার না, অ্যাভারেজ স্টক দরকার। তাহলে আমাদের অ্যাভারেজ স্টক কত হবে, অ্যাভারেজ স্টক ইকুয়ালস টু 44,000 প্লাস 40,000 ইকুয়ালস ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 84,000 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 42,000। আমাদের অ্যাভারেজ স্টক বেরিয়ে গেল। এবার আমাদের যেহেতু অ্যাভারেজ স্টক বেরিয়ে গেল, আমরা তখন কি করতে পারবো না, আমরা সঙ্গে সঙ্গে করতে পারবো হচ্ছে কি, স্টক টার্নওভার রেশিও, তাই তো। স্টক টার্নওভার রেশিও করলে আমাদের কি বেরোবে, স্টক টার্নওভার রেশিও করলে বেরোবে স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও ইকুয়ালস টু বলে দিচ্ছে 10 টাইমস, তাই না, 10 টাইমস বলেছে। তাহলে স্টক টার্নওভার রেশিওতে কি আমাদের রেশিওটা আমরা কি জানি, এই ফার্স্ট আমরা রেশিওর এতক্ষণ তো সব রেশিও বলেই দিয়েছিল, এই ফার্স্ট আমাদের রেশিও কাজে লাগছে। স্টক টার্নওভার রেশিও মানে কি, স্টক টার্নওভার রেশিও মানে হচ্ছে COGS ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, হচ্ছে কত, 10 টাইমস, তাই তো। 10 টাইমস লিখছিল 10। তাহলে আমাদের অ্যাভারেজ স্টক কত, COGS বাই অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক হচ্ছে 42,000। অ্যাভারেজ স্টক 42,000, তাহলে COGS ইকুয়ালস টু 4,20,000। COGS কত, 4,20,000। তাহলে COGSটা বেরোচ্ছে, সেলসটা কি বেরোচ্ছে না, সেলসটা কিন্তু এখনও বেরোয়নি। তাহলে সেলসটা কি করব, সেলসটা জিপি, সেলসটার সঙ্গে আমাদের কী, সেলস কীভাবে বেরোয় না, COGS-এর সঙ্গে যখন আমরা জিপি মানে গ্রস প্রফিট যখন যোগ করি তখন আমাদের বেরোয় কি, সেলস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এটাকে একটু মুছে দিচ্ছি, এখানে আমরা লিখলাম আমাদের কি বেরোলো, COGS বেরোলো। COGS ইকুয়ালস টু কত, 4,20,000, এটা বেরোলো। ঠিক আছে তো। এরপর দেখি আমাদের আর কি বেরোয়, নেক্সট আমরা কোথায় যাব, নেক্সট আমাদের কি থাকলো, নেক্সট আমাদের থাকলো জিপি, নেক্সট আমাদের আছে জিপি, তাই তো। জিপি পার্সেন্টেজ কত বলা আছে, জিপি পার্সেন্টেজ বলা আছে 33 × 1/3%, বলা আছে জিপির পার্সেন্টেজ। কিন্তু জিপির ফর্মুলাতে আমরা কি জানি, জিপির ফর্মুলাতে আমরা জানি যে জিপির ফর্মুলা কিসের উপরে বেস করে বেরোয়, জিপি ফর্মুলা হচ্ছে জিপি বাই সেলস ইন্টু 100, এটা আমাদেরকে বলা আছে 33.1/3%। ভালো করে বুঝবে এই জায়গাটা, জিপি বেরোয় অলওয়েজ সেলসের উপরে, কিন্তু আমাদের বেরিয়েছেটা কি, আমাদের বেরিয়েছে COGS। COGS আর সেলসের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি, COGS হচ্ছে সেলস থেকে যখন জিপি বাদ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় COGS মানে কস্ট। তাহলে আমরা এই পার্সেন্টেজটা যেটা বলা আছে এটা সেলসের উপরে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আমরা এই পার্সেন্টেজটা দিয়ে যদি জিপি ক্যালকুলেট করি, COGS-এর উপরে যদি এই পার্সেন্টেজটা দিই তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আসবে না। তার কারণ হচ্ছে দেখো, একটা হচ্ছে কস্ট প্রাইস, আমরা যখন সেল প্রাইস আর কস্ট প্রাইসের যখন অঙ্ক করেছিলাম তখন আমরা জানতাম দুটো প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস। কোনো পার্সেন্টেজ যদি কস্ট প্রাইসের উপর দেওয়া থাকে সেটা আমরা কস্টের উপরেই সেই পার্সেন্টেজটাকে অ্যাপ্লাই করবো, আর যদি কোনো পার্সেন্টেজ সেলের উপরে দেওয়া থাকে তাহলে আমরা সেটা সেল প্রাইসের উপরেই অ্যাপ্লাই করব। ঠিক এখানেও সেই রকম আমাদের এই জিপির পার্সেন্টেজটা বলা আছে সেলসের উপর, যেহেতু এখানে জিপির ফর্মুলাটাই কি বলে, সেলস, তার মানে জিপির পার্সেন্টেজটা বলা আছে সেলসের উপরে, কিন্তু আমাদের কাছে আছে কস্ট। তাহলে আমরা কীভাবে এটাকে কনভার্ট করবো, আমরা এর একটা কনভার্সনের ওই সেই কস্ট প্রাইস আর সেলস প্রাইস নিয়ে আমরা ছোটোবেলায় যে অঙ্ক করেছি তার সেইটা নিয়েই এই কনভার্সনটা করা যায়, কিন্তু আমাদের কমার্সের সুবিধার জন্য এই সেলস প্রাইস সিপি আর সেলস প্রাইস মানে কস্ট প্রাইস আর সেলস প্রাইসের একটা কনভার্সন টেবিল আছে। কনভার্সন টেবিলটাকে আমরা লোডিংও বলি অনেক সময়,
এই কনভার্সন টেবিলটাতে কি বলা আছে যে সিপিতে যদি 20% থাকে, সাপোজ সিপিতে যদি কোনো কিছু বলা হয় 20%, বা সিপিতে যদি 25% বলা থাকে কোনো পার্সেন্টেজ, তাহলে সেটা আমরা এসপির উপরে গিয়ে দাঁড়ায় 20%। ঠিক এই রকমভাবে একটা কনভার্সন টেবিল আছে। আমি কি করে হয় কনভার্সন টেবিলটা পরে ডিসকাস করবো এটা নিয়ে, নাহলে আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমরা এইখানে যে 33 × 1/3% এটা দেওয়া রয়েছে সেলসের উপরে, তো এটা সেলসের উপরে দেওয়া রয়েছে, এই পার্সেন্টেজটা কস্টের উপরে গিয়ে দাঁড়ায় 50%। এইটা সেল প্রাইসের উপরে যদি 33.1/3% থাকে, তাহলে সেটা কস্টের উপরে 50% গিয়ে দাঁড়ায়। তার মানে এখানে সোজা হিসেব যে আমরা সিওজিএসের উপরে এই পার্সেন্টেজটা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবো না। সিওজিএস যেহেতু রয়েছে সেহেতু আমরা সিওজিএসের উপরে 50% অ্যাপ্লাই করব। তাহলে এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের জিপি গিয়ে দাঁড়াবে, জিপি ইকুয়ালস টু, আমরা 4,20,000-এর উপরে করছি, সিওজিএসের উপরে করছি, সিওজিএসের এর 50%, কারণ এর ইকুইভ্যালেন্ট একটা জিনিস মাথায় রাখো, এই যে সেলসের যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এর ইকুইভ্যালেন্ট কস্টের পার্সেন্টেজটা হচ্ছে 50%। আমরা এটাই বার করে নিলাম যে সেলসের ইকুইভ্যালেন্ট কস্টের পার্সেন্টেজটা কত হবে। ঠিক আছে, না হলে যদি আমরা এই পার্সেন্টেজটা দিয়ে উপর যদি এটা করতাম তাহলে এটা কোনো সময় ঠিক হতো না, এটা ঠিক হয় না। এর পার্সেন্টেজটা সবসময় এরকমভাবে লোডিং চাপিয়ে বার করে নিতে হয়। তো আমরা সেখান থেকে জিপি বিক্রি করে পাবো, এখানে জিপি পাবো হচ্ছে 2,10,000, 2,10,000। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের জিপি। এবার সেল কত হলো তাহলে আমাদের? সেল এবার আমরা পেয়ে যাব, সেল হচ্ছে সিওজিএস প্লাস জিপি, এটা হচ্ছে আমাদের সেল। তাহলে দাঁড়াচ্ছে কত? 4,20,000 প্লাস 2,10,000, এটা হয়ে যাবে আমাদের কাছে টোটাল সেল 5,30,000 ইকুয়ালস টু সেল। এই সেলসের উপরে নেক্সট বলা রয়েছে যে নেট প্রফিট 25%। তাহলে আমরা ওয়ার্কিং নোট 4-এ আরেকটা কি বলতে পারি? ওয়ার্কিং নোট 4-এ আমরা বলতে পারি নেট প্রফিট ইকুয়ালস টু 5,30,000 ইন্টু 25%। এর 25% করলে কত হয়? এর 25% করলে দাঁড়ায় হচ্ছে 1,57,500, 1,57,500 রুপিস। ক্লিয়ার না? তাহলে এনপি পেলাম, জিপি পেলাম। মোটামুটি আমার ট্রেডিং পিএল এর সব আইটেম দেখো আমরা বার করে ফেলেছি। জিপি কত পেয়েছি? 2,10,000। এনপি মানে নেট প্রফিট কত পেয়েছি? 1,57,500। শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে, এটাকে মুছে দিলাম, ঠিক আছে, একটা জিনিস বাকি রয়ে গেছে সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস কত। কারণ পিএলএ জিপি তো হয়ে গেল, মানে ট্রেডিংয়ের দুটো আইটেম সেল পেয়ে গেছি আমরা, জিপি পেয়ে গেছি, সিওজিএস পেয়ে গেছি, ট্রেডিং কমপ্লিট। পিএলএর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস আমরা কি জানি? অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে জিপি মাইনাস এনপি। যেটা পড়ে থাকবে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের কাছে অপারেটিং এক্সপেন্সেস। তাহলে কত হলো? 2,10,000 মাইনাস 1,57,500। এটা করলে কত দাঁড়ায়? 500 এদিকে আসছে, এদিকে 7, 8, 2, 52,500, তাই তো? ঠিক করলাম তো? 500, 7, 8, 2, 5, 6, 6, 6, 6, 5, 11, হাতে 1, 11, ওকে, 52,500 এটা হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্সেস। মোটামুটি আমরা সব দেখো এবার পিএলের, ট্রেডিং পিএলের সব আইটেম আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব ব্যালেন্স শিটের আইটেম বার করতে। নেক্সট কি আমাদের কি আছে? নেক্সট আমাদের ইনফরমেশন কি দেওয়া রয়েছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। আমরা এবার বার করব নেক্সট ওয়ার্কিং নোট 5-এ আমরা বার করব ক্যাপিটাল টু এক্সটার্নাল লায়াবিলিটি, তাই তো? এক্সটার্নাল, হ্যাঁ, ক্যাপিটাল টু এক্সটার্নাল লায়াবিলিটি বলা আছে। ক্যাপিটাল টু এক্সটার্নাল, ক্লোজিং ক্যাপিটাল টু এক্সটার্নাল লায়াবিলিটি, হ্যাঁ, ক্যাপিটাল বলা রয়েছে ক্যাপিটাল বাই এক্সটার্নাল, আমি এখানে এক্সটার্নাল লায়াবিলিটি এটা লিখলাম, ঠিক আছে? বলা রয়েছে কত? হাফ, তাই তো? ঠিক লিখলাম, হ্যাঁ, এক্সটার্নাল লায়াবিলিটি হাফ বলা রয়েছে। তাহলে আমাদের কাছে ক্যাপিটাল আমরা জানি কত? ক্যাপিটাল জানি 3,20,000, বসিয়ে দাও, ডিভাইড বাই এক্সটার্নাল লায়াবিলিটি। এক্সটার্নাল লায়াবিলিটি আমি এরকম লিখছি, তোমরা কিন্তু এক্সাম হলে পুরোটাই লিখবে, না হলে কিন্তু মার্কস কম পাবে। 1/2, ঠিক আছে? নেক্সট আমাদের কি হলো তাহলে? এটা এদিকে আসছে, 2 মাল্টিপ্লাই হবে 3,20,000-এর সঙ্গে, 6,40,000 ইকুয়ালস টু আমার এক্সটার্নাল লায়াবিলিটি। ওকে না? তাহলে এটা গেল এক্সটার্নাল লায়াবিলিটি। এবার
নেক্সট আমাদের আসছে সিএল বাই ইএল, এক্সটার্নাল লাইবিলিটি পেয়ে গেলাম, আমরা লিখে নিই এখানে এক্সটার্নাল লাইবিলিটি আমাদের কাছে কত পেলাম 6,40,000। নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আসবে সিএল মানে কারেন্ট লাইবিলিটি টু এক্সটার্নাল লাইবিলিটি বলা আছে ইকুয়ালস টু 1/4। তাহলে এখানে কি কারেন্ট লাইবিলিটি আমরা এক্সটার্নাল লাইবিলিটির 1/4, কারেন্ট লাইবিলিটি আমরা এখনো পাইনি, তাহলে কারেন্ট লাইবিলিটি কত হবে 1/4, টোটাল এক্সটার্নাল লাইবিলিটি কি, তাহলে আমরা এখানে লিখতে পারি সিএল বাই ইএল, সিএল বাই এক্সটার্নাল লাইবিলিটি ইকুয়ালস টু 1/4। এক্সটার্নাল লাইবিলিটি আমরা জানি কত 6,40,000 ইকুয়ালস টু 1/4, তাহলে ডিভাইড হয়ে যাবে সিএল ইকুয়ালস টু 6,40,000 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 1,60,000। তাহলে আমরা পেয়ে গেলাম সিএল ইকুয়ালস টু 1,60,000, এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কি, নেক্সট আর কিছু মনে হয় বাকি থাকলো না, নেক্সট আমাদের আর কিছু বাকি নেই, এবার আমরা করব ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট। ওয়ার্কিংস আমাদের কমপ্লিট, ওয়ার্কিংস কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্কিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা ছোট্ট ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তোমরা প্রপারলি লিখে ঠিকঠাকভাবে কলাম করে ঠিকঠাকভাবে এই অ্যাকাউন্টটা ওপেন করবে। আমি জাস্ট নর্মাল প্রোফর্মা যেটা হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ঠিকঠাক করে প্রোফর্মা করে এটা করবে, ঠিক আছে। আমাদের কাছে সেল কত, তাহলে আমরা কি লিখছি, আমাদের কাছে বাই, ফার্স্টেই লিখবো আমরা বাই সেল, এ পাশে লিখে নিই সেল কত এসছে আমাদের। আচ্ছা সেলসটা লেখা হয়নি না, সেলসটা এসেছিলো আমাদের, সেলসটা ছিল 6 লাখ, সেলটা আমাদের কাছে ছিল 6,30,000, 6,30,000 এটা ছিল আমাদের কাছে সেল হচ্ছে আমাদের 6,30,000। টু আমাদের কাছে সিওজিএস কত আছে, সিওজিএস আছে আমার 4,20,000 আর জিপি আছে আমাদের কাছে 2,10,000। এটা হয়ে গেল আমার কমপ্লিট ট্রেডিং, তাই না, ট্রেডিং কমপ্লিট হলো 6,30,000 ট্রেডিং কমপ্লিট হলো। এই জিপিটা আমার ট্রান্সফার হয়ে পিএলে আসবে 2/জিপি 2,10,000। তো আমরা অপারেটিং এক্সপেন্সেস কত বসিয়ে লিখে রেখেছিলাম, অপারেটিং এক্সপেন্সেস আমাদের কাছে কত 52,500 টু নেট প্রফিট কত, নেট প্রফিট আমাদের কত 1,57,500। কমপ্লিট হলো আমাদের ট্রেডিং 2,10,000, ঠিক আছে না, ট্রেডিং পিএল আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যাবো কিসে, নেক্সট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটাও দেখে নিই, ব্যালেন্স শিটটা কীরকম হবে। এইভাবে টোটাল একটা আননোন ফিগার যেখানে রয়েছে, আননোন ভেরিয়েবলস রয়েছে, সেটার রিলেশন কোথা থেকে কোনটা আসবে, কিভাবে আসবে, এইভাবে আমরা প্রত্যেকটার সঙ্গে রিলেশন এস্টাবলিশ করে তারপরে আমরা কিন্তু রেশিও অ্যানালিসিসটা করতে পারি, ঠিক আছে। তো খুব একটা কঠিন কিছু নয়, জাস্ট এখানে লিঙ্ক এস্টাবলিশ করাটাই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের কাছে। সেই লিঙ্ক এস্টাবলিশ যদি তোমরা একবার করে নিতে পারো যে কোনটা আমার কাছে কোনটা কোথা থেকে কোনটা বার করতে পারবো, সেই জায়গাটা যদি বের করে নিতে পারো তাহলে তোমাদের কাছে জিনিসটা পুরোপুরি ইজি হয়ে যাবে, ঠিক আছে না। ব্যালেন্স শিটে আমাদের কি আছে, ব্যালেন্স শিটে আমি নর্মাল তোমাদের ট্র্যাডিশনাল ব্যালেন্স শিটটাই দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি এক্সাম হলে বলে যে অ্যাজ পার শিডিউল 3 তোমরা করো, তাহলে শিডিউল 3তে তোমরা দেখিয়ে দেবে, ঠিক আছে না। তো আমাদের কাছে ফিক্সড অ্যাসেট, আমাদের কাছে এদিকে ফিক্সড অ্যাসেট কত আছে, ফিক্সড অ্যাসেট আছে 4 লাখ। এদিকে আমাদের কাছে ক্যাপিটাল কত আছে, ক্যাপিটাল আমরা পেয়েছিলাম 3,20,000। আচ্ছা, এক্সটার্নাল লায়াবিলিটির সঙ্গে আমাদের কোনো রিলেশন দেওয়া ছিল, এক্সটার্নাল লায়াবিলিটি বলা ছিল হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি সিএল পেয়ে গেছি, টোটাল এক্সটার্নাল লায়াবিলিটি এটা। আচ্ছা, তাহলে হলো নন কারেন্ট লায়াবিলিটি আমরা এখানে লিখি, কেন সেটা আমি বলে দিচ্ছি। নন কারেন্ট লায়াবিলিটি,
আমাদের এক্সামে দেখো আমাদের এই প্রবলেমটাতে বলা ছিল এক্সটার্নাল লায়াবিলিটি, তাই না? এক্সটার্নাল লায়াবিলিটি বলা ছিল, কিন্তু এক্সটার্নাল লায়াবিলিটির মধ্যে 1/4 আমরা কি করেছি, এক্সটার্নাল লায়াবিলিটির মধ্যে একটা রেশিও দেওয়া ছিল যে সিএল বাই এক্সটার্নাল লায়াবিলিটি, মানে কারেন্ট লায়াবিলিটিস বাই এক্সটার্নাল লায়াবিলিটিস হচ্ছে 1/4। তাহলে তার মানে হচ্ছে টোটাল এক্সটার্নাল লায়াবিলিটির মধ্যে 1/4 আছে ক্লোজিং এই কারেন্ট লায়াবিলিটি। তো টোটাল এক্সটার্নাল লায়াবিলিটি হচ্ছে আমাদের কাছে 6,40,000। এটা ভালো করে বুঝবে, টোটাল হচ্ছে 6,40,000 কিন্তু টোটাল। অনেক সময় স্টুডেন্টরা কী করে, এই যে টোটাল এক্সটার্নাল লায়াবিলিটিও বসিয়ে দেয়, আবার তার সঙ্গে কারেন্ট লায়াবিলিটি আমরা যেটা বসিয়েছি সেটাও বসিয়ে দেয় না, এখানে কিন্তু সেটা বলেনি। তো তোমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে টোটাল এক্সটার্নাল লায়াবিলিটি মানে কী বলতে চাইছে, আর এক্সটার্নাল লায়াবিলিটির মধ্যে কারেন্ট লায়াবিলিটি এইটুকু, তার মানেটাই বাকি। তার মানেটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটির ভিতরেই কারেন্ট লায়াবিলিটি অলরেডি রয়েছে। আমাকে আলাদা করে বাইরে আমি একবার এক্সটার্নাল লায়াবিলিটি একবার কারেন্ট লায়াবিলিটি আমি লিখবো না, আমি এক্সটার্নাল লায়াবিলিটিটাকে দুটো স্প্লিট করব, ভাগ করব দুটোকে। কারণ এক্সটার্নাল লায়াবিলিটির ভিতরে একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি আছে, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আছে, ঠিক আছে না? নন কারেন্ট লায়াবিলিটি মানে কি, নন কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে লং টার্ম লোনস বা এরকম ধরনের যদি কিছু থাকে সেটাকেও কিন্তু ওরা এক্সটার্নাল লায়াবিলিটির মধ্যে ধরছে। তাহলে এইখানটাতে একটা ট্রিক্স, ছোট্ট ট্রিক্স এরা এখানে খেলেছে যে এক্সটার্নাল লায়াবিলিটি আর সিএল কখনোই ব্যালেন্স শিটে আলাদা আলাদা বসবে না। যদি আলাদা আলাদা বসাও তাহলে কিন্তু ব্যালেন্স শিট মিলবে না। তাহলে এক্সটার্নাল লায়াবিলিটি 6,40,000 মাইনাস আমার কত আছে কারেন্ট লায়াবিলিটি, তার মধ্যেই বলা আছে যে 1,60,000। তাহলে এটা হয়ে গেল আমার কাছে 4,80,000 কিন্তু নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি কত, 4,80,000। আর তারপরে কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার 1,60,000। তাহলে কী বললাম বুঝতে পারলো তো? এইটাকে তোমরা হেড করতে পারো যে এটার টোটাল হেডটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি, কিন্তু ওরকমভাবে ব্যালেন্স শিটে লেখা যায় না। সেই জন্য কী হয়, নন কারেন্ট লায়াবিলিটি একটা লিখতে হয়, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি লিখতে হয়। নন কারেন্ট লায়াবিলিটিটা ওই এক্সটার্নাল লায়াবিলিটি যে টোটাল অ্যামাউন্টটা ছিল সেই টোটাল অ্যামাউন্টটাকে নন কারেন্ট লায়াবিলিটি আর কারেন্ট লায়াবিলিটি থেকে আমি ডিভাইড করলাম, ডিভাইড করেই টোটালটা অ্যামাউন্টটা বসালাম, ঠিক আছে না? তারপরে ফিক্সড অ্যাসেটের মধ্যে কী আছে, ফিক্সড অ্যাসেট যেটা আছে এবার কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি শুধু একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে স্টক পেয়েছিলাম, তাই না? তাহলে স্টকটাকে আলাদা করে দেবো। এখানেও একটা মজার জিনিস, এখানে মজার জিনিস হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের কাছে 5,60,000, 5,60,000। কিন্তু এই 5,60,000-এর মধ্যে স্টকও আছে। স্টকটা আমি যদি আলাদা করে লিখি, তাহলে 5,60,000 থেকে ওই স্টকটাকে বাদ দিতে হবে। স্টকের আইটেমটা আমার কত ছিল, টোটাল স্টক কত ছিল, স্টক ছিল, ক্লোজিং স্টকটা বসাবো 44,000, তাই তো? ক্লোজিং স্টক ছিল আমার কাছে 44,000, এটা ছিল ক্লোজিং স্টক। তাহলে এই ক্লোজিং স্টকটা 5,60,000-এর থেকে মাইনাস হয়ে তারপরে আমাদেরকে স্টকটা আমি বসালাম 44,000, বসে গেল। তারপরে কি আদার, এখানে কি করে লিখবো, আদার কারেন্ট অ্যাসেট বলে কোনটা আসবে, 5,60,000 মাইনাস 44,000। এখানেও কিন্তু ওই গোলমালটা পাকাবে না যে স্টকও আলাদা করে লিখে দিলে আবার টোটাল কারেন্ট অ্যাসেটও আলাদা করে লিখে দিলে, না, এরকম নয়। সি এর ভিতরে টোটাল কারেন্ট অ্যাসেট আমার যেটা বেরিয়েছে 5,60,000 টাকা, তার থেকে আমি স্টকটা বাদ দিয়েই কিন্তু এইখানে ফিগারটা আনবো। তাহলে 5,60,000-এর থেকে 44,000 বাদ গেলে থাকে হচ্ছে তোমার 5,16,000। এই হলো আমার টোটাল অ্যাসেট সাইড আর লায়াবিলিটি সাইড। তাহলে এর টোটালটা কত হচ্ছে, এর টোটাল এসে দাঁড়াচ্ছে 1, 2, 6, 9,60,000। দেখি এদিকে কত দাঁড়াচ্ছে, এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে 0, 0, 0, 1, 2, 6, 3, 9, 9,60,000। এই আমার ব্যালেন্স শিট ট্যালি করলো। তাহলে এখানে হলো আমার অঙ্কটা কমপ্লিট, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা যদি প্রবলেমে এরকম ধরনের প্রবলেম দেয় যে সেখান থেকে ইনকাম স্টেটমেন্ট বার করতে হচ্ছে, ব্যালেন্স শিট বার করতে হচ্ছে, তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক বার করবে। লিঙ্ক বার করার পরে তারপরে সেখান থেকে সবকটা আইটেমই বেরোবে। এমন কোনো জায়গা নেই যে যেখান থেকে একটা ভেরিয়েবল দেওয়া থাকবে বা অন্য একটা ভেরিয়েবল বেরোবে না। আর দুটোই ভেরিয়েবল দেওয়া নেই এরকম কোনো জায়গায় পাবে না। দুটোই ভেরিয়েবল দেওয়া না থাকলে তার মানে জানবে তুমি যে সেখান থেকে অন্য একটা কিছু বার করে তারপরে সেই জায়গাটায় পুট করতে হবে না। এই হচ্ছে আমাদের টোটাল আজকের ভিডিও। আর নেক্সট আরেকটা এরপরে আরেকটা প্রবলেম নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। সেখানে আমরা দেখাবো যে ডেট ইকুইটি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এইগুলো দিয়ে কীভাবে ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট বা যদি আলাদা কোনো অন্য কোনো টাইপিক্যাল প্রবলেম আমি পাই সেটা দেখাবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।